প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমাদের শিরোনাম মহানগর না মহাসাগর। শিরোনামটি আমি নিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। কালকে যারা ঢাকায় ছিলেন তারা জানেন যে কালকে ঢাকা আসলে কি হয়েছিল। যদিও ছুটির দিনের অলস সকাল বৃষ্টি দিয়ে শুরু, একটু রোমান্টিকতা করার হয়তো সুযোগ ছিল, কিন্তু বৃষ্টি অঝরে ঝরে 3 ঘন্টায় প্রায় 60 মিলিমিটার বৃষ্টি হয়ে ঢাকাকে প্রায় ডুবিয়ে দিয়েছিল। ঢাকার মোটামুটি পুরো ঢাকাতেই কোথাও না কোথাও কিছু না কিছু পানি আটকে থাকার ঘটনা ঘটেছে গতকালকে, এবং সেই পানি গতকাল সন্ধ্যা পর্যন্ত অনেক জায়গায় ছিল। এমনকি আজকে দুপুর পর্যন্ত আমাদের রিপোর্টারদের যে রিপোর্ট, তাতে আজকে দুপুরেও ঢাকার অনেক জায়গায় পানি আটকে আছে। তার মানে আসলে ঢাকার এই জলাবদ্ধতা নিয়ে অনেক দিন ধরে, অনেক বছর ধরে অনেক কথা হচ্ছে, কিন্তু বাস্তবতা দাঁড়িয়ে গেছে যে এরকম 60 মিলিমিটার বা এই রকমের বৃষ্টি হলে ঢাকার যে জলাবদ্ধতা হবে সেটা নিরসন করার সক্ষমতা আমাদের এখন আর নেই। এটা মোটামুটি এখন সবাইকে আসলে এক ধরনের স্বীকার করে নিতে হবে। কিন্তু এবং সরকার যে চেষ্টা করেনি সেটা আসলে বলা ঠিক হবে না। আজকের পত্রিকা দেখেছি যে গত 4 বছরে 2021 সালে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের কাছে দেওয়ার পর গত 4 বছরে 730 কোটি টাকা সরকার ব্যয় করেছে। আর আরেকটু যদি পিছনে যাই, গত একযোগে 3000 কোটি টাকা ব্যয় হয়েছে জলাবদ্ধতা নিরসনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল শূন্য এই অর্থে যে বৃষ্টি যদি এরকম 3 ঘন্টায় 60 মিলিমিটার এমন বৃষ্টি হলে ঢাকায় পানি আটকাবে, কিন্তু সেই পানিটা আবার কত তাড়াতাড়ি সরিয়ে নেওয়া যাবে সেটারও একটা ব্যাপার আছে। কিন্তু গতকাল যেটা হয়েছে, সেই পানি 24 ঘন্টায়ও অনেক জায়গা থেকে পানি সরে যায়নি কেন সেটাও আমরা আসলে মোটামুটি সবাই জানি যে পানি সরার যে রাস্তাগুলো, যা ড্রেনেজ সিস্টেম, খাল, নদী, যে দিক দিয়ে পানি যাবে সেই জায়গাগুলো আমরা ভরাট করে ফেলেছি। খালকে আমরা রাস্তা বানিয়েছি, জলাধারকে ভরাট করে প্লট বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, ফলে পানি সরার কোনো, আমরা নিজেরা থাকার ব্যবস্থা করেছি, পানি সরার কোনো জায়গা রাখিনি। ফলে যা হওয়ার তাই হয়। প্রত্যেক বছরই, গতকালকের মতো দিন হয়তো আবার আসবে কিনা জানি না, কিন্তু প্রত্যেক বছরই এমন জলাবদ্ধতার সমস্যা আমাদের পড়তেই হয়, কম বেশি। কালকে যেটা হয়েছে সেটা হয়তো একটু এক্সট্রিম হয়েছে, অনেক বেশি হয়েছে, কিন্তু এই সমস্যাটা আমাদের থাকছেই। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা অধ্যাপক আক্তার মাহমুদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরু করছি আলোচনা। আমি অধ্যাপক আক্তার মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আজকের আলোচনা তিনজনের মধ্যে আপনি এক ধরনের মধ্যস্থতাকারী। কারণ প্রকৌশলী তাকসিম এ খান, ওনার দায়িত্ব 2021 পর্যন্ত ছিল, আর মোহাম্মদ মিজানুর রহমান উনি এখন ওনাদের দায়িত্ব। এই দুই দায়িত্বের মাঝখানে আপনাকে বলি যে এই যে প্রত্যেক বছর একদিন বা দুদিন এরকম চরম ইয়েতে হয়, কিন্তু জলাবদ্ধতা কিন্তু ধরেন ধানমন্ডি 27 নম্বর কিছু কিছু জায়গা আছে অল্প পানি বৃষ্টি হলেও আটকে যায়। এটা কেন হয়? ধন্যবাদ আপনাকে। আমরা যদি 2015-16 দিকে দেখি, ওই সময়টাতেও আমরা দেখেছি 50-55 মিলিমিটার বৃষ্টি হলেও ঢাকা শহরে কিছু কিছু জায়গায় পানি জমে যেত এবং ওয়াটার লগিংটা হতো। এবার যেটা হয়েছে, এটা প্রথম দফায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে 9টা থেকে আবার বৃষ্টি হয়েছে, ফলে যে অ্যাকুমুলেটেড ওয়াটার যতটুকু ঢাকা শহরের রাস্তায় জমেছে, এই পানি ডিসচার্জ করার মতো ঢাকা শহরের যে ড্রেনেজ সিস্টেমটা আছে বর্তমানে সেটা সক্ষম নয়, সেটা কোনোভাবেই সামাল দিতে পারেনি। এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কী পরিমাণ পানি জমেছে। এই যে সিচুয়েশন যেটা ঢাকা শহরে গতকাল মানুষ দেখলো, এই বিষয়টা শুধুমাত্র ঢাকার জন্য না, সারা বাংলাদেশের যে কোনো নগর এলাকায় এই একই ধরনের অবস্থা কিন্তু এখন মুখোমুখি হচ্ছে। আমাদের একদিকে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, বৃষ্টির ধরনের পরিবর্তন হয়েছে, এগুলো তো আছে, কিন্তু আমাদের নগর যা প্রতিষ্ঠান আছে, সিটি কর্পোরেশন যারা এখন ড্রেনেজের দায়িত্ব, তাদের যে সক্ষমতা, তাদের প্রস্তুতি, এই জায়গাটা আমি মনে করি যে সিরিয়াস একটা ঘাটতি আছে। তারা দায়িত্ব পেয়েছে 2020 সালে এবং তারপরে 4 বছর পার হয়েছে। শুরুর দিকে কথা হয়েছিল যে দ্রুত যতগুলো খাল আছে খালের সীমানা চিহ্নিত করা হবে এবং খালগুলোকে দখলমুক্ত করে সেটাকে খনন করে সেটার ক্যাপাসিটি বাড়াবে। এখন এই যে প্রবাহমান হওয়া,
এবং তার প্রবাহ বাড়ানো, এইটা হচ্ছে ড্রেনেজ ক্যাপাসিটি, এটা বাড়ানো। এই জায়গাটাই মানে খুব বেশি কাজ হয়নি, দু একটি কাজ হয়েছে। আপনি একটু আগে বলছিলেন কিছু কিছু কাজ হয়েছে, কিন্তু সেটা যৎ সামান্য। সেই অল্প কিছু কাজ এবং কিছু ধরেন মিডিয়াতে যেভাবে এসছে, কিন্তু বস্তুতপক্ষে এই ঢাকা শহরের অবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। অত্যন্ত ডাইনামিক একটা সিটি, এবং সিটি খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে। অনুষ্ঠানের শুরু মানে আগেও আপনার সাথে আমি কথা বলছিলাম যে ঢাকা শহর এত ডাইনামিক, যেটা আপনি 2020 সালে দেখেছেন, আজকে তার রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এই শহরে আপনার কাভার্ড স্পেস অর্থাৎ কনক্রিটে ঢেকে গেছে। প্রায় 85% এলাকা কিন্তু কনক্রিটে ঢেকে গেছে। যখন কনক্রিটের উপরে পানিটা পড়ে, অত্যন্ত দ্রুত গতিতে সেটা গিয়ে অন্য একটা জায়গায়, যেটা নিচু এলাকায় জমাট বেঁধে যায়, কিন্তু পানিটা শোষণ হওয়ার জায়গাটা নাই, মানে নিচের দিকে যাওয়ার উপায় যাবে। এখন আমরা বলি গ্রাউন্ড রিচার্জ হওয়ার সুযোগ নাই। আগে লেক ছিল, খাল ছিল, অথবা জলাভূমি ছিল। এই যে ঢাকার দুই পাশে, পূর্ব এবং পশ্চিম পাশে কি পরিমাণ জলাভূমি ছিল, এই জলাভূমিগুলো কিন্তু এখন আর নাই। সেখানে হাউজিং স্টেটগুলো হয়েছে, অর্থাৎ পানি দাঁড়ানোর কোনো সুযোগ কিন্তু এখন আর নাই। তো কিন্তু যে ড্রেনেজ মাস্টার প্ল্যান যেটা ওয়াসাও তৈরি করেছিল, সেই ড্রেনেজ মাস্টার প্ল্যানে কিন্তু 5টা রিটেনশন পন্ড প্রস্তাব করা ছিল। সেই রিটেনশন পন্ডগুলো হয়নি। একমাত্র আপনার গোরানচাঁদবাড়িতে 615 একরের একটা জায়গা অ্যাকোয়ার করে রাখা হয়েছে, সেটা একটা ভালো ওয়াটার রিটেনিং এরিয়া আছে, কিন্তু অন্যান্যগুলো কিন্তু হয়নি। তো ফলে আমি মনে করি যে ড্রেনেজ মাস্টার প্ল্যানের পূর্ণ বাস্তবায়নটাই আসলে একটা টেকসই সমাধানের দিকে যাবে। আর যেটা এখন আমি আরও একটু ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে যে মানে দ্রুতগতিতে যে পানিটা রাস্তায় চলে আসে, সেই রাস্তা থেকে পানিটা যে বের হয়ে নদী পর্যন্ত যাবে, এই যে চ্যানেলটা, সসার ড্রেন, সারফেস ড্রেন, স্টর্ম ড্রেনের এবং খাল হয়ে সেটা বিল এবং নদীতে যায়, এই যে মানে পূর্ণাঙ্গ এই যে পথটা, এই চ্যানেলটা ক্লিয়ার থাকে না, মানে নানা জায়গায় ব্লকেট আছে, কোনো না কোনো কারণে এটা ব্লকেট হয়ে যায়। কি কি কারণে হতে পারে? কনস্ট্রাকশনের ডেব্রিসগুলো সেখানে জমা হয়, আমাদের ওয়েস্টের মানে সলিড ওয়েস্ট, পলিথিন, এই জিনিসগুলো গিয়ে বন্ধ করে ফেলে। ফলে অটোমেটিক্যালি আমাদের ড্রেনেজ যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটি যায় আরও কমে। এমনিতেও তো সমস্যাযুক্ত, আপনি জানেন। সেই সমস্যার মধ্যে উন্নতির জায়গায় আরও প্রতিদিন অবনতি হয় এবং প্রতিনিয়ত যখন এরকম শহর পরিবর্তন হয়, এটা ক্রমান্বয়ে এই ড্রেনেজের যে অবস্থা, সেটা ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকে। এখন আরেকটা বিষয় আমার মনে হয় আলোচনার খুব দাবি রাখে, এটা হয়তো পরে আরও বেশি আলোচিত হবে। সিটি কর্পোরেশনের সিও সাহেবও আছেন। দেখেন, সিটি কর্পোরেশনকে যখন 2020 সালে দায়িত্ব দেওয়া হয়, এই কথাটা শুরু হয় 2016 সাল থেকে। 2016 সালে তৎকালীন যিনি লোকাল গভর্নমেন্ট মিনিস্টার ছিলেন, তার সভাপতিত্বে আমরা যে মিটিংটা করেছিলাম, সেখানে আমরা বললাম যে ওয়াসা থেকে যদি আপনারা ওয়াসা থেকে আপনারা দায়িত্বটা সিটি কর্পোরেশনে দেন। কি কারণে দেবেন সেটারও একটা ইয়া ছিল, যে সিটি কর্পোরেশনে একজন মেয়র থাকেন যিনি মানুষের জননির্বাচিত, এবং তার সাথে অনেকগুলো সিটি কাউন্সিলররা থাকেন, 229টা মানে কাউন্সিলর আছেন। সবাইকে মিলে জনগণকে নিয়ে এই ড্রেনেজের সমাধান করা হবে, এরকম একটি কথার মধ্য থেকে ওয়াসার কাছ থেকে দায়িত্বটা দেওয়া হলো সিটি কর্পোরেশনের কাছে। এবং সেই দিন কিন্তু এই কথাটাও আলোচনা হয়েছিল। পার্সোনালি আমি নিজে বলেছিলাম যে এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে 3টি জিনিস আপনারা নিশ্চিত করতে হবে সিটি কর্পোরেশনের হাতে যাবে। একটি হচ্ছে যে লোকবল, একটি হচ্ছে ইকুইপমেন্টস, যন্ত্রপাতি যা আছে সেটা, আরেকটি হচ্ছে যতগুলো চলমান প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যে ফাইন্যান্সিয়াল রিসোর্সটা আছে সেই রিসোর্সটা, এই 3টা জিনিস একসাথে চলে যাবে। আমি মানে খুব নিশ্চিত না এরকম কোনো কিছু হয়েছে। আর পাশাপাশি আপনি দেখেন আজকে সিটি কর্পোরেশন দায়িত্ব শিফট হয়েছে, কিন্তু আপনার শর্তগুলো যায়নি। আপনি দেখেন সিটি কর্পোরেশনের যে আজকে অর্গানোগ্রাম আছে, উত্তরে দেখেন, দক্ষিণে দেখেন, কোনো অর্গানোগ্রামে ড্রেনেজের কোনো ডিভিশন নাই। সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, রেভিনিউ আছে, অন্যান্য ডিভিশনগুলো আছে, কিন্তু ড্রেনেজের জন্য আলাদা কোনো ডিভিশন নাই। অথচ এরকম একটি মেগা সিটিতে, যেখানে ড্রেনেজের এত বৃষ্টিপাতের একটা শহর, সেই শহরে তো ওই ড্রেনেজ ডিভিশনে শখানেক প্রকৌশলী সেখানে কাজ করার কথা, সেইখানে এরকম একটা গুরুত্বপূর্ণ মানে ডিভিশনই নাই। তাহলে আপনি কি করে আশা করেন
যে পানি ঢাকা আসবে আর শহর সরে যাবে। হ্যাঁ, সরে যাবে। জি জি, জনাব তাকসিমে খান, আপনি ঢাকা ওয়াসা দীর্ঘদিন এই ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পালন করেছে। 2020 সালে আপনার দায়িত্ব হস্তান্তর হয়েছে। আপনার আপনি সফল না ব্যর্থ সেটা অনেক রকম বিবেচনা, কিন্তু আপনার সময় জলাবদ্ধতা ছিল, এখনো আছে, অবস্থার খুব বেশি পরিবর্তন হয় নাই। কিন্তু আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন এটা নিয়ে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমাদের ঘাটতিটা কোথায়, সমস্যাটা কোথায় আসলে? ওকে, ধন্যবাদ। আমি প্রথমে একটু এইটাতে যাচ্ছি যে হ্যাঁ, এক সময় এটা ঢাকা ওয়াসাতে দায়িত্বটা ছিল। একসময় খুব বেশি দিন আগেও না, না বেশি 4-5 বছর। কিন্তু এখানে একটা মজার কথা দেখেন, ঢাকা ওয়াসা, WASA, ওয়াসাটা কি? ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। তার মানে দুইটা অথরিটি ওয়াসার, পানি দিবে এবং পানি সরাবে। না, দুইটা অথরিটি। একটা হচ্ছে যে খাবার পানি বা ড্রিঙ্কিং ওয়াটার বা ড্রিঙ্কেবল ওয়াটার সাপ্লাই করবে, এটা প্রোডাকশন, সাপ্লাই, এভরিথিং। এটা হলো একটা ম্যানেজমেন্ট এবং এটার জন্য অথরিটি তারা। আর দ্বিতীয় অথরিটি হলো সুয়ারেজ ম্যানেজমেন্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান করা, সুয়ারেজ ট্রিটমেন্ট কালেকশন নেটওয়ার্ক করা এবং সেটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিসপোজ করা অ্যান্ড রেভিনিউ কালেকশন করা। এইটা হচ্ছে এই দুটো অথরিটি। আর ড্রেনেজ একটা বিরাট অথরিটি এবং একটা বিরাট কর্মকাণ্ড, সেটা হলো বৃষ্টির পানি, প্লাবনের পানি, বন্যার পানি শহর থেকে বের করে দেওয়া। তো এই ড্রেনেজ অথরিটি আপনি দেখেন ওয়াসার নামকরণেই নাই। ওয়াসা দুইটার অথরিটি, তৃতীয় অথরিটি ওয়াসা নেই। এমনকি তৃতীয় অথরিটির যে রেভিনিউ কালেকশন, কারণ আমরা তো একটা কর্পোরেট অ্যান্ড কি বলবেন, যেটাকে আমরা বলি যে রেভিনিউ কালেকশন করি, অর্থাৎ আমরা বাণিজ্যিকভাবে পরিচালিত, সেইখানে কিন্তু ড্রেনেজের কিছুই নাই। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ড্রেনেজটা কেন আশা করতো বা আসলো? এইটা একটা গ্রস মিস্টেক, অথবা আপনার এটা কোনো সময়ই ঢাকা ওয়াসার ম্যান্ডেট ছিল না। ঢাকা ওয়াসার ম্যান্ডেট কোনো সময় ছিল না, এটা কোনো ওয়াসারই ম্যান্ডেট নেই। ওয়াসা অ্যাক্ট 1996 যদি দেখেন, অথবা ওয়াসা অর্ডিন্যান্স 1963 যেটার বলে ওয়াসা তৈরি হলো, এবং আপনার DPHE, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তখন পর্যন্ত 62 পর্যন্ত ঢাকা শহরে এবং সব শহরে পানি ব্যবস্থা করত, সেইটাকে আলাদা করে ওয়াসা করা হলো এবং ঢাকা এবং চট্টগ্রাম পরবর্তীতে আরও করা হবে, এই বলে অর্ডিন্যান্সটা হলো। সেখানে কিন্তু ড্রেনেজের কথা নেই, কাজে এইটা অর্ডিন্যান্সেও নেই। এমনকি পরবর্তীতে যখন ওয়াসা অ্যাক্ট হলো, সেই অ্যাক্টের মধ্যেও এটা পরিষ্কারভাবে নেই। এখন এটা কোথার থেকে হলো? যখন DPHE থেকে 1963-তে পানি এবং সুয়ারেজটা দিয়ে দেওয়া হলো ওয়াসাকে, তখন DPHEর কাছেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা রয়ে গেল এবং তারা এই ড্রেনেজটা পালন করতে থাকলো 1980, 81, 82, 88, 90 পর্যন্ত। সমস্যা বাঁধলো 1988 সালে, আপনাদের মনে আছে অনেকেরই, একটা ভয়াবহ বন্যা হলো এবং ভয়াবহ বন্যার পরে স্বাভাবিকভাবেই সবাই টনক নড়ল যে ড্রেনেজ ব্যবস্থা ঢাকা শহরে এটা তো একটা বিরাট ব্যাপার এবং এটা একটা হেভি ওয়ার্ক, যেটা একটু আগে আপনারা বললেন যে একটা ড্রেনেজ ডিভিশন থাকতে হবে। তো এই হেভি ওয়ার্কটা করবে কে? DPHE না, DPHEর পক্ষে এটা সম্ভব না। তখন একজন কনসালটেন্ট নিয়োগ করা হলো এবং সেই কনসালটেন্ট তৎকালীন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডারে কাজ করলো যে হোয়াট টু ডু, এবং কনসালটেন্ট তখন অভিমত দিল যে এই যে কারণগুলো বললেন যে এইটা DPHE তো নয়ই, এটা অবশ্যই জনপ্রতিনিধি বা যারা শহরকেই করে তাদের হাতে থাকতে হবে। এবং তখন তারা সাজেস্ট করলেন যে এইটা তৎকালীন ঢাকা মিউনিসিপ্যালিটি 81 লক্ষ্মীবাজার, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওই পুরান ঢাকায়, হ্যাঁ পুরান 81 লক্ষ্মীবাজার, কারণ আমার আবার স্কুলটার উল্টা দিকে, তো সেন্ট গ্রেগরি, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে মিউনিসিপ্যালিটি আমার বিল্ডিং, আমাদের স্কুলের উল্টা দিকে, একদম 81 নম্বর লক্ষ্মীবাজার, অ্যাড্রেসটা আমার মনে আছে। ওইখানে তখন কনসালটেন্ট দিল যে এইটা সিটি মিউনিসিপ্যালিটি, ঢাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নাই, কিন্তু ঢাকা মিউনিসিপ্যালিটির কাছে এটা হস্তান্তর করা হোক। এবং এটা যখন মহামান্য রাষ্ট্রপতির কাছে গেল, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ওখানে
মহামান্য রাষ্ট্রপতি ফর সাম রিজন ওই যেভাবে আমরা এখন সারসংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই, একদিকে সচিব মহোদয়ের স্বাক্ষর আর একদিকে মন্ত্রী মহোদয়ের, নিচে হলো মাননীয় প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতি তখনকার সময়, ওনার সানুগ্রহ অনুমোদনের জন্য প্রেরিত হইল। ওখানে লেখা ছিল যে এটা সিটি কর্পোরেশনকে মানে লক্ষ্মী মানে মিউনিসিপ্যালিটি হস্তান্তর করা হোক। তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ফর হোয়াট এভার দ্য রিজন উনি ওখানে ঘ্যাঁচ করে কেটে দিলেন, সিটি মানে মিউনিসিপ্যালিটিকে হস্তান্তর করা হোক কেটে দিলেন এবং একটি শব্দ লিখলেন, আমি যে শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, অর্থাৎ মানে তার এফিসিয়েন্সি নিয়ে, এবং উনি কলমে লিখে দিলেন ঢাকা ওয়াসাকে হস্তান্তর করা হোক, নিচে সিগনেচার করে সারসংক্ষেপ পাঠিয়ে দিলেন। এবং সেই সময়ে মন্ত্রী মহোদয় আর সচিব মহোদয় যিনি থাকেন না কেন, দ্বিতীয়বার মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে বলার সুযোগ নেই যে এটা তো একটা স্টাডি করে বার করা হয়েছে, এটা আপনি ওয়াসার পক্ষে সম্ভব না। এবং তারা তখন চিন্তা করে একটা প্রজ্ঞাপন দিল, যে প্রজ্ঞাপনটা অত্যন্ত মানে কি বলবেন ওয়েল ফর্মুলেটেড, যে এখন কি প্রজ্ঞাপন দেবেন। তো প্রজ্ঞাপনটা হওয়া উচিত ছিল কি, যে ডিপিএইচের থেকে এটা ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করা হইল। তা না করে প্রজ্ঞাপনটা লেখা আছে 1988 সালে, যে প্রজ্ঞাপনটা আমাদের কাছে আছে, যে ডিপিএইচের থেকে ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা মিউনিসিপ্যালিটির বদলে ঢাকা সিটি ওয়াসাকে হস্তান্তর করা হলো। ওয়াই এই শব্দটা আসলো? কারণ ওনারা তখন চিন্তা করলেন যে এটাকে রেকর্ডেড করতে হবে যে ইট ওয়াজ নট সাপোজ টু বি দেয়ার। এবং সেইটা দেওয়ার পরে আমরা 2009 সালের থেকে আপনি জানেন যে আমাদের তখন আমরা যখন ড্রেনেজ নিয়ে স্টাডি করলাম এবং আমাদের সব কিছুই আপনি জানেন যে নলেজ বেইজ আমরা করেছি। আমাদের ওয়াটার মাস্টার প্ল্যান ওয়ান্ডারফুল, সেদিনকার করা ওয়াটার মাস্টার প্ল্যান আজও আমরা ইমপ্লিমেন্ট করছি এবং মাঝে এটাকে আপডেটও করেছি। সুয়ারেজ মাস্টার প্ল্যান আমরা সেটাই পথে যাচ্ছি এবং আমরা তখন ড্রেনেজ মাস্টার প্ল্যানটা করি, যেহেতু আমাদের হাতেই তো ড্রেনেজ, এবং মাস্টার প্ল্যান করে ওই মাস্টার প্ল্যান যারা করে তারাও আবার বড় করে লিখে দিছে যে ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা ওয়াসার কাজ নহে। তারা মাস্টার প্ল্যান তৈরি করে দিল, কিন্তু বললো এটা সিটি কর্পোরেশনের কাছে, যদিও আপনাদের দায়িত্ব না, কিন্তু 88 থেকে 2000 পর্যন্ত আপনাদের ঘাড়েই ছিল এটা ছিল। এবং তখনই কিন্তু এটা পরিবর্তন হওয়া উচিত ছিল। আশ্চর্য যে 88 থেকে যারা ওয়াসাতে ছিলেন কেউই কিন্তু এটা পরিবর্তনের জন্য আবেদনও করেননি, নিবেদনও করেননি। তারপরে 2012 সালে আমরা এটা ফর্মালি অফিসিয়ালি জানালাম, এই কারণে এটা ঢাকা ওয়াসা নয়। এবং তখন সরকারের পক্ষ থেকে না, ব্যাপারটা কি এমন যে আপনারা বুঝতে পারছিলেন যে এটা আপনাদের ম্যানেজ করা সম্ভব না, সেই কারণে শিফট করে দিলেন দায়িত্বটা? এই কারণে এই তো আপনি তো দেখলেন যে আমার তো ম্যান্ডেটই না এটা, জি, তাহলে আমি কিভাবে করব এটা, আমার ম্যান্ডেট না। আচ্ছা, তারপরে আমরা 12 সালে এটা বললাম এবং তখন আমাদের মন্ত্রণালয় কিন্তু অত্যন্ত মানে কি বলে সঠিকভাবে এটার উপরে একটা কমিটি করা হলো। সেই কমিটি বহুবার হলো এবং সেই 2012 সাল থেকে শুরু করে 2019 বা 20 সালে এসে আমরা দায়িত্বটা 8টা বছর লেগেছে এই বাস্তবতাটাকে উপলব্ধি করাতে। এই বাস্তবতাটা দেখেন, এই বাস্তবতা যদি সেই দিন উপলব্ধি হতো তাহলে এতদিন হয়তো সিটি কর্পোরেশন আরো এফিশিয়েন্ট হয়ে যেত। আর অবশ্যই, কিন্তু দেখেন এটা হলো না, 8 বছর কেন হলো না জানি না। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যে বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। আমরা কথা বলছিলাম ঢাকার জলাবদ্ধতা নিয়ে, যেটা আমাদের প্রায় প্রতি বছরের নিয়মিত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ঢাকার জলাবদ্ধতা নিয়ে, যেটা আমাদের প্রতি বছরের নিয়মিত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে জানতে চাওয়া যে এই মুহূর্তে কিন্তু 2020 সালের পর থেকে ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আপনাদের কাঁধে, যেটা আগে ওয়াসার হাতে ছিল। মানে আমরা কিন্তু শুধু আমি 4 বছরের কথা বলবো না, আর অনেক আগে থেকেই জলাবদ্ধতার সমস্যাটি চলছে। আপনারা দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের কি অভিজ্ঞতা? যেমন আমাদের অধ্যাপক আক্তার মোহাম্মদ বলছিলেন যে আপনারা দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনাদের এখানে একটা ভালো ড্রেনেজ বিভাগই আলাদা নেই। মানে 4 বছরের অভিজ্ঞতা কি আমাদের এই জলাবদ্ধতা নিরসনে
আপনাদের চেষ্টার কমতির কথা আমি বলবো না, কিন্তু বাস্তবে কিন্তু আমরা আসলে রেজাল্ট পাচ্ছি না। একটু আপনার কাছে শুনতে চাই, মোহাম্মদ মিজানুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের দুই বিশেষজ্ঞ প্লাস আমার খুব শ্রদ্ধেয় তসকিন আহমেদ এবং আপনার সম্পূর্ণ উপস্থিত এবং এটিএন বাংলা, এটিএন এর নিউজের দর্শক, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী দুইজন আলোচকই সার্বিক তথ্যগুলো তুলে ধরেছেন। বিশেষভাবে আমি বলবো যে তাসকিন আহমেদ বিশেষভাবে এই যে ড্রেনেজ সিস্টেমটি গড়িয়ে গড়িয়ে কিভাবে কিভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপরে ভোট দিয়েছে তার ইতিহাস উনি বলেছেন। তো যেটি সেই 88 বন্যা থেকে শুরু করে এই পর্যায়ে এসেছে, সেটা তথ্য উনি সুন্দরভাবে উপস্থাপন করেন। আমরা আসলে 20 সাল যদিও অঙ্কের হিসাবে 20 সাল, আসলে এটি 21 সাল ধরায় যাবে, কারণ 30/12/2020 আসলে এটি 20 সাল হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আসলে 21 সাল থেকে সেটি প্রকৃত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভোট দিয়েছে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কি অবস্থা, কোন অবয়বে পেয়েছে সেটি সবাই জানা আছে। তো সেখান থেকে আজকে যে পর্যায়ে এসেছে আমি সেইগুলোই শুধু বলবো যে বিশেষভাবে আমরা ওয়াসা থেকে আমরা 55টা স্লুইস গেট পাম্প কিংবা সবকিছু মিলেই কিন্তু আমরা পেয়েছি। ওগুলাকে রক্ষণাবেক্ষণ এবং সেগুলাকে করে এবং ড্রেনেজ সিস্টেমের কিছুটা কার্যক্রম আমরা প্রতি বছরেই কিন্তু এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করেছি। এবং সেই আলোকে প্রথম বছরে আমরা অবজার্ভ করি সেটি হচ্ছে যে কোথায় কোথায় জলাবদ্ধতা, এবং প্রথম বছরের অভিজ্ঞতাতে প্রায় 161টি আমরা জলাবদ্ধতার মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম, এবং গত বছর পর্যন্ত আমরা 101টি জায়গা আমরা আইডেন্টিফাই করে সেটিকে কি বলে যে এটা রিমুভ করার চেষ্টা করেছি, এবং এই বছর 26টা করা হয়েছে, আরো 26টার মতো বাকি আছে যেটি আমাদের ইয়েতে রয়ে গেছে। এবং এছাড়া ড্রেনেজ সিস্টেম এবং আরো দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার ভিতরে হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয় জানেন, আমাদের কিছু উদ্যোগের কথা বলেছেন যে আমরা আদি বুড়িগঙ্গটা কিন্তু পূর্বের অবয়বে ফেরত নেওয়া হয়েছে। বিশেষভাবে ওয়াটার গুলা ডিসপাস করার জন্য কিংবা কানেক্টিভিটির জন্য নদীর সাথে কিন্তু খালগুলার ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ খালগুলো আজকে আমি যদি বলি সে শ্যামপুর, জিরানি, মান্ডা, কালুনগর খালগুলো, এটি যদি আমাদের যে পূর্বের যে সিএস ম্যাপ অনুযায়ী যে অবস্থা ছিল, এটি অনেকটা সুতার মতো অবস্থার মধ্যে দিয়ে অনেক ক্ষেত্রে পৌঁছে গিয়েছে। তো সেগুলাকে ইয়ের মধ্যে পূর্বের অবয়বে ফেরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করেছি, আমরা খুব শীঘ্রই সেগুলো উচ্ছেদে যাব এবং একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা গতকালকের যে অভিজ্ঞতার বিষয়টি সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আসলে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার, কিন্তু সেখানে যে কত সময়ের ভিতরে সেই বৃষ্টিটা হয়েছে সেটাও কিন্তু একটা বিচার বিষয়। আমাদের যে ধারণ ক্ষমতা কিংবা আমাদের যে স্বাভাবিক ইয়েগুলা রয়েছে পাম্প হাউস কিংবা ইয়েতে আসলে, এবং এখানে যে প্রবাহ, গতি প্রবাহ, পানির যে প্রবাহ, যে প্রতিবন্ধকতা গুলা, আরেকটা আমাদের এখানে বিশেষভাবে এখানে খুব চমৎকার ভাবে একটি কথা বলেছেন যে পানি বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি পড়ছে সারফেসে, কিন্তু সারফেস দখল তো মানে কিছুটা এটার ভিতরে ঢুকার মতো অবস্থা কিন্তু নাই, কারণ এটি একটি কংক্রিটের শহর হয়ে গেছে। জি, এবং পলিথিন বর্জ্য দিয়া আমি গতকালকে আমাদের এখানে তাসকিন সাহেব আরো ভালো ওনার অভিজ্ঞতা আছে, সেটি হচ্ছে যে ওয়াসার যে হচ্ছে সেটি কিছুক্ষণ পর পরে কিন্তু ট্রিট করছিল। সেটি হচ্ছে যে পলিথিন বর্জ্য এবং স্ল্যাশ গুলা এমন ভাবে জমতেছিল, কারণ যেখানে প্রতি সেকেন্ডে 5000 লিটার পানি আমরা থ্রো করতে পারি একটি পাম্পের মাধ্যমে, বড় পাম্পের মাধ্যমে, সেটি আমাদের জন্য কি পরিমাণ ভোগান্তি। এবং রাস্তার যে আপনি দেখবেন যে প্রতি 50 ফিট পরেই কিন্তু আমাদের একটা পিট আছে, দ্যাট ইজ পানি গুলা নিষ্কাশনের জন্য, নর্দমার সাথে কানেক্টিভিটির জন্য। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা যারা সারা রাত্রে কাজ করে আপনার আমার আবর্জনা গুলা প্রায় 2000-2500 মেট্রিক টন বর্জ্য তারা অপসারণ করে, তাদেরকে সারা রাত্রে বাসার মধ্যে যেতে পারে নাই, তাদেরকে এনে কিন্তু আমরা আবার ভোরবেলাতে কিন্তু তাদেরকে এই কাজে লাগিয়েছি। এই যে এভাবে একটা কি বলবো যে পুরো পিট গুলাকে পরিদর্শন করা, আবার আটকে যায়, আবার খুলছে, আবার ইয়ে করছে, এই কার্যক্রম গুলা করার কারণে আর একসাথে বেশি বৃষ্টি হওয়ার কারণে
বিভিন্ন জায়গায়, কারণ উঁচু নিচু অনেক জায়গা আছে, সেখানে কিন্তু পানিগুলো অনেক ক্ষেত্রে আটকিয়ে গিয়েছে। তো এখানে একটি বিষয়, আরেকটা বিষয় আপনারা জানেন যে এই সমস্ত কারণে বিশেষ করে হাতিরঝিলের যে স্লুইস গেট আছে কিছুক্ষণ পর পরই বন্ধ হয়ে যায়, একবার একটা চালু হয় আবার দুইটা বন্ধ হয়ে যায়, কারণ এই নর্দমার মধ্যে দিয়ে যত রকমের ময়লা আবর্জনা আছে, প্লাস্টিক বর্জ্য এবং খাট পালং তোষক, আমার আজকে জি হ্যাঁ সোফা একটা প্রদর্শনী হয়েছে কয়েকদিন আগে দেখেছি ঢাকা উত্তরে। জি ফ্রিজ, ভাঙ্গা ফ্রিজ পর্যন্ত তারা আজকে পেয়েছে সেই গোরানের মধ্যে। তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের এই যে পানি প্রবাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলা, সেগুলো আমাদের কিন্তু নিরসন, যদি স্মুথ প্রবাহ যদি আমরা নিশ্চিত করতে না পারি, আর আপনি যত কিছু কাজই করেন না কেন, নালা নর্দমার সিস্টেম, উনি যেভাবে বললো যে নেটওয়ার্ক, আমরা এই প্ল্যান গুলা কিন্তু ইয়ে করেছি, যেটা আমরা ঢাকা ওয়াসা থেকে পেয়েছি, সেটাকে আমরা বেস ধরে কিন্তু এবং বাস্তবতার নিরিখে গত কয়েক বছরে যেতে সেই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। এবং আমরা আপনাকে যদি বলি যে আমাদের প্রতি বছরই কিন্তু দৈনন্দিন কিছু কাজও থাকে, সেটি আমরা পরিচালনা করছি। যেমন আপনি কি পরিমাণ, জাস্ট একটু পরিসংখ্যান আপনাকে তুলে ধরতে চাই যে আমরা যে নর্দমার যে ময়লাগুলো পরিষ্কার করেছি, এখানে প্রায় পলি দেওয়া হয়েছে প্রায় 42,000 টন এবং আবর্জনা ইয়ে করা হয়েছে সেখানে প্রায় পলিথিন 42,000 টনের মতো এবং আবর্জনা হয়েছে 25,000 টন, এবং এখানে প্রায় 250 কিলোমিটার আমরা ইয়েটা কি বলে যে নর্দমা আমরা পরিষ্কার করেছি। সুতরাং এত বড় ঢাকা এবং এই যে বিষয়গুলা, আজকে যদি আপনি 90 সালের অবস্থা, যে ঢাকা শহর ছিল, যে অবকাঠামো ছিল, আজকে কি সেই অবস্থা আছে? না, অনেক বেশি আছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বিবেচনা আছে, আমরা সেই তালে তো সবকিছুকে আসলে এগিয়ে নিতে পারি না। এই সার্বিক পরিস্থিতির কারণেই কিন্তু আমি বলবো যে আর এই কালকের যে অল্প সময়ে বেশি বৃষ্টি এবং এই সার্বিক সকলের কিছু তো অসমন্বয় আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একসাথে অল্প বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতার আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনার কাছে আসবো আবার। জনাব তাকসিম খান, আপনার কাছে প্রথম যে জানতে চেয়েছিলাম যে আপনাদের যে এই 88 থেকে 2000 পর্যন্ত এই সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি আপনি সিটি কর্পোরেশনের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার, যে কিভাবে জিনিসটা ম্যানেজ করা সম্ভব? অবশ্যই ওয়ে ফরওয়ার্ড। এখন আমরা সামনের দিকে তাকানো, সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকানো যেটা মানে আমরা মনে করি এবং আমরাও নিজেদের জন্য সেটা করতাম, সেটা হচ্ছে যে এইটার একটা মানে মাস্টার প্ল্যান, হ্যাঁ ওয়াসা করুক আর সিটি কর্পোরেশন করুক, আমাদের ঢাকা পরিষ্কার রাখতে হবে, একটা মাস্টার প্ল্যান থাকতে হবে বা করা উচিত। আমরা যেটা করে দিয়েছিলাম সেটা কিন্তু মানে মিজান সাহেব তো রাইটলি বলেছেন যে 90 সালের অথবা 2000 সালের ইভেন এবং 2010 সালের ঢাকা আর নাই। তো কাজেই আমাদের এইটা ইটস এ ডাইনামিক, ইটস নট এ বাইবেল, প্রতিদিন চেঞ্জ হচ্ছে এটা মানে মানে মাস্টার প্ল্যান ইজ এ ডাইনামিক ডকুমেন্ট। তো কাজে এটাকে আপডেট করতে হবে। কাজে আমার মনে হয় এখন যেটা সবচেয়ে বেশি দরকার, যে মাস্টার প্ল্যানটা ছিল বা আছে সেইটাকে আপডেট করতে হবে, মারাত্মকভাবে আপডেট করতে হবে। এবং আমাদের যেই অরিজিনাল প্রবলেম যেটা উনি বলেছেন আক্তার সাহেব, সেটা হচ্ছে যে আমাদের ফ্লাড প্লেইন জোন তো বলে ঢাকা শহরে কিছুই নাই, যাও কিছুটা ছিল অন্তত পক্ষে। আমি তো প্রায় 15 বছর, আল্লাহ তাআলার রহমতে আমি তো 15 বছর দেখছি ফ্লাড প্লেইন জোন কিভাবে কমে যাচ্ছে। কাজেই এইটা একটা বড় রকমের হুমকি আপনার পানি নিষ্কাশনকে চালিয়ে দেওয়ার জন্য। কারণ নিষ্কাশন কিভাবে হবে, নিষ্কাশন সব যদি আমরা জায়গা ভরাট করে ফেলি তাহলে পানি যাবে কোথা থেকে, এই একটা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ তারপরে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিছু নলেজ বেস কাজ করতে হবে এবং পিসমিল বেসিসে যদি করি তাহলে কিন্তু আমাদেরকে সমস্যার টেকসই সমাধান হবে না। এবং এইটাই হচ্ছে যে নলেজ বেস করতে গেলেই আপনাকে এই করতে হবে এবং সেই জন্য টেকনিক্যাল নো হাউ সম্পন্ন আপনার ডিভিশন, যেটা আমাদের আক্তার সাহেব বলছিলেন যে খুবই ড্রেনেজ ডিভিশন, এবং সেখানে অত্যন্ত যারা মানে জ্ঞানী গুণী অর্থাৎ জানে, এবং সেই সাথে দরকার হচ্ছে আউটসাইড থেকে যে ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের যে সমস্ত কনসাল্টিং হাউসগুলো আছে, কনসালটেন্টরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে শুধু মাস্টার প্ল্যানই করা না, ইমপ্লিমেন্টেশনেরও এইটাকে মানে প্ল্যান ওয়েতে ইমপ্লিমেন্টেশন করতে হবে। কারণ আমাদের যেটা বললাম যে রাস্তা মানে ড্রেনেজের ভিতরে পরিষ্কার অপরিষ্কার, এটা তো হলো মেনটেন করা, কিন্তু মেনটেনটা তো করতেই হবে, কিন্তু মেনটেন করার আগে জিনিসটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে এবং তৈরি করতে হবে, তারপরে সেটা আপনি মেনটেন কাজে লাগাবেন। তো কাজেই আপনাকে এই কাজগুলা
আমার মনে হয় আমাদের খুবই এইভাবেই করতে হবে এবং করাটা দরকার। সেটা হলে আমরা আশা করি এত মানে জটিল হবে না, হয়তো এত পরিমাণ ভোগান্তিটা হয়তো হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ঢাকার জলাবদ্ধতা নিয়ে। অধ্যাপক আক্তার মাহমুদ, সময় খুব বেশি নেই, ছোট্ট করে একটু মানে আমরা ওই যে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে ঢাকা মানে একটা চমৎকার শহর, চারপাশে 4টা নদী, ঢাকার বিষয়টা খালের একদম জালের মতো বিছানো খাল ছিল। সব তো আমরা নিজেরাই তো নষ্ট করেছি। যেমনটি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে খাল উদ্ধারের কথা, উদ্ধার করা তো পরে কথা, দখল করলাম কেন আমরা? ফলে আমরা তো নিজেরাই আমাদের শহরটা নষ্ট করেছি, এখন বাঁচানোর চেষ্টা করছি। বাঁচানো কি আদৌ সম্ভব? একটু ছোট্ট করে বলবেন, সময় খুব কম। বাঁচানো সম্ভব, কেন সম্ভব না? দেশে সরকারের চেয়ে শক্তিশালী তো আর কেউ নেই, তারা চাইলে মানে এটা করতেই পারে। এখন বিষয়টা হচ্ছে যে প্রসেসটা আপনি খেয়াল করে দেখেন, গত 4 বছরে খালগুলোর সীমানা চিহ্নিত করা যায়নি, এখন পর্যন্ত এটা শেষ হয়নি। তাহলে খালের সীমানা চিহ্নিত করা, সেটাকে বেদখল মুক্ত করা, তারপরে এটাকে ক্লিন করে এবং প্রবাহমান করা, তাহলে কাজ কিন্তু আসলে অনেক রয়ে গেছে। এখন যেটা মানে একটু আগে তাসকিন ভাইও বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে ডিপার্টমেন্টটা সিটি কর্পোরেশনের একটা ড্রেনেজ ডিভিশন থাকা, সেখানে একটা সায়েন্টিফিক মানে নলেজ বেস R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গা থাকা, সেগুলো তো টোটালি অ্যাবসেন্ট। এখানে করে কি, যেটা কুইক রেসপন্স টিম করে, যে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, আজকে তাৎক্ষণিক একটা সমাধান। এখন এই তাৎক্ষণিক সমাধান দিয়ে তো তাৎক্ষণিক কিছু রেজাল্ট পেতে পারেন, দীর্ঘমেয়াদী কিছু পাবেন না। এখন টেকসই যদি আপনাকে করতে হয়, আপনাকে ড্রেনেজ মাস্টার প্ল্যান যেটা আছে সেটাকে আপডেট করে সেটাকে বাস্তবায়নে যেতে হবে, তার কোনো দ্বিতীয় কোনো পন্থা নেই। আর আরও কিছু বিষয় আছে যেগুলো আমার মনে হয় আলোচনা সারফেসে আসা দরকার। যখন তুরাগ বা বুড়িগঙ্গার নদীর পানির উচ্চতা বেশি থাকে, তখন আপনার সবগুলো পাম্পে চলার কথা। এই যে ওয়াটার রিটেনশন পন্ডগুলো গোরান চাঁদবাড়ি, কল্যাণপুর এবং ধোলাইখালের মুখে যেগুলো আছে, সেখানে যেভাবে ডিজাইন করা হয়েছিল সেই ডিজাইন অনুযায়ী তো আপনাকে ওই রিটেনশনটা পন্ডটা করতে হবে, সেই কাজটাও তো হয়নি। আর এখানে পাম্পগুলো সবগুলো কি অ্যাক্টিভ থাকে কি না, আর যদি অ্যাক্টিভ থাকেও আপনাকে শহর থেকে যে পানিটা জমছে, সেই পানিটা সেই রিটেনশন পন্ড পর্যন্ত যে পৌঁছাতে হবে, তাহলে পৌঁছাতে হলে তার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা পরিষ্কার রাখতে হবে। তাহলে আপনার সমাধান কিন্তু এখানেই আছে। এগুলোকেই আপনি যদি কাজটা করেন, দেখবেন সমাধান কিন্তু সহজে হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো আলোচনায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে যদি একটু শোনার সময় পাই, অল্প একটু পাবো হয়তো, আশা করি ফিরে এসে আপনাদেরও পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম ঢাকার জলাবদ্ধতা নিয়ে। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহাম্মদ মিজানুর রহমান, আমরা আলোচনায় অনেক রকমের পরামর্শ শুনেছি, করণীয় শুনেছি, পাল্টিও ধরেন একসময় যেটা ওয়াসার ছিল এখন আপনাদের কাঁধে। সব মিলিয়ে ছোট্ট করে কি বলতে পারেন যে আমরা কি আসলে শিগগিরই কোনো সমাধান, টেকসই কোনো সমাধান পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমি 80 সাল থেকে 88 বলেন, 88 থেকে 2020 সাল নিশ্চয় একটা ভিত্তির উপর আমরা পেয়েছি, তো সেটিকে বিবেচনা করে আমরা পেয়েছি 3.5 বছর। কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি যে আমাদের এখানে অধ্যাপক আক্তার মাহমুদ সাহেব বলেছেন যে আমরা বিশেষভাবে দখল মুক্ত করার ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, সেটি হচ্ছে যে আমরা কি বলে যে বাস্তবতার প্রেক্ষিতে আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে আদি বুড়িগঙ্গাকে কিন্তু তার পূর্বের অবয়বে এখন সেটাকে নান্দনিক পর্যায়ে নেয়ার কিন্তু এবং এটা খননের কার্যক্রমগুলো চলছে। তার এই ধারাবাহিকতায় আমি বাকি 3টি খাল, 4টি খাল, কালো নম্বর এবং জিরানি খালেরও কিন্তু অবৈধ দখলদার এবং সেই অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে এবং শীঘ্রই সেটি, সেখানে আপনাদের সকলের সহযোগিতা লাগবে, নগরবাসীর সহযোগিতা লাগবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
যে যারা এই নগরকে ভালোবাসেন, কতিপয় লোক যারা স্বার্থান্বেষী কিংবা অবৈধ দখলদার, তারা ব্যতীত সকলে আমাদেরকে সমর্থন করবে, সেই প্রত্যাশা এবং সেই আস্থা আমাদের আছে। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই কাজগুলো করতে পারলে, প্লাস আমাদের ড্রেনেজের যে বিষয়গুলো আছে, আমরা যে কিছু কথা বলেছি যে আরো কিছু নর্দমা বা কিছু আমাদের যেখানে জলাবদ্ধতা এরিয়া আছে, সেগুলাকে যদি আমরা সঠিকভাবে ইয়ে করতে পারি, এবং আপনারা জানেন যে আমাদের আরো একটি বড় চ্যালেঞ্জ আছে, সেটি হচ্ছে নিউ মার্কেট এলাকা। সেটি আমি বিস্তারিত ভাবে যাচ্ছি না, কিন্তু এইগুলো কিন্তু আমাদের 1 বছরের কর্ম পরিকল্পনার মধ্যে আছে। আশা করি যে এই কার্যক্রমগুলো যদি আমরা করতে পারি এবং সকলের সহযোগিতা যদি আমরা পাই, আমরা এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আশাবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই যে নিশ্চয়ই আমরা একদিন, একটা খুব ভালো ঢাকা ছিল, আমরা নষ্ট করেছি, আমরা আবার সবাই মিলে চেষ্টা করলে ঢাকাকে আবার হয়তো রক্ষা করাও সম্ভব। ভালো থাকবেন সবাই।